সবাইকে নমস্কার। আমি শঙ্কর আপনাদের সামনে। আমার যে চ্যানেল, মোটামুটি আমি গান নিয়ে বিশেষ করে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, পুরনো গান প্রাধান্য দিয়ে, পঞ্চকবির গান প্রাধান্য দিয়ে, কিন্তু অন্যদিকে আবার কিছু ঘটনাও তুলে ধরার চেষ্টা করি, সামাজিক ঘটনা। খুব কম রাজনৈতিক ব্যাপারে আসি। তা 2026 খুব গুরুত্বপূর্ণ একটা বছর। আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে এবং এটা ঠিক করলাম, আমি খবর খুলেছিলাম দেখার জন্য। আপনারাও দেখছেন যে খবর চলছে, আমি খবরটা মিউট করে দিলাম। হঠাৎ মনে হলো যে নানা মানুষ নানা সময় প্রশ্ন করে, তা কিছু প্রশ্নের যাতে উত্তর দিতে পারি। যে এতদিনের বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল কেন, বা তৃণমূল আসার প্রধান কারণ কি, বা বর্তমান 2026-এ কি হতে পারে, এই নানান কিছু। তা সবসময় এটা যা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কোনো যদি মতামত থাকে সেটা সবসময় জানাবেন, খুব ভালো লাগবে আপনাদের মতামতটা শুনতে। সালটা ছিল 2011। 35 বছর ধরে বাঙালি বিভোর থাকার পর একটা সরকারে একটা পরিবর্তন এসেছিল। বাঙালি হঠাৎ যেন তার আত্মসচেতনতা জেগে ওঠে। তাদের মনে হয় যে অন্য সব জাতি, অন্য সব রাজ্য যেন এগিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ যেন কোথাও একটা আটকে পড়েছে। এবং কিছু ঘটনা ঘটে। মনে পড়ছে আপনাদের রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ড, মনে পড়ছে আপনাদের নন্দীগ্রামের কথা, সিঙ্গুরের কথা, এবং বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এর যতটা পারা যায় লাভ তুলেছিলেন বা ফসল তুলেছিলেন। এবং সেটা মাথায় রাখবেন, উনি সমস্ত ভোটটা এক করেছিলেন। বিরোধী ভোট যেটা বামফ্রন্টের এগেনস্টে, সেটা উনি এক করেছিলেন। তখন বিজেপির অত পার্সেন্টেজ ছিল না পশ্চিমবঙ্গে, কংগ্রেসের একটা ভালো পার্সেন্টেজ ছিল, এবং কংগ্রেস এবং কিছু পার্টি যেরকম যারা এখন বর্তমানে নেই, যেমন এসইউসিআই, তারা একসাথে এসছিল। মানে বিরোধী ভোটটা বেশিরভাগ এক জায়গায় যাতে পড়ে সেটা উনি ব্যবস্থা করেছিলেন। এবং বাঙালি অনেক দিন একটা শাসন দেখছে, নানান কিছু প্রশ্ন উঠছে। মনে পড়ে বামফ্রন্ট সরকারকে আমরা দায়ী করি কম্পিউটার ঢুকতে না দেওয়ার জন্য। অনেক এগিয়ে যেতে পারা যেত যদি কম্পিউটার সঠিক সময়ে ঢুকতো। সেই রকমই ইংরেজিও প্রাথমিক থেকে পড়ানো হবে না, এই জন্য কিন্তু আমরা বামফ্রন্ট সরকারকে দায়ী করি। এবং তার সাথে সিঙ্গুর, নন্দীগ্রাম, রিজওয়ানুর এই নানান রকম ঘটনা ঘটে এবং বিরোধী ভোট এক হয়, এবং বাঙালির মনে হয় একটা পরিবর্তন দরকার। সেই জন্য বামফ্রন্ট পার্টির পতন হয়, বামফ্রন্ট সরকারের পতন হয়। 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। এবং সেই সময় আমি এই কথা ব্যক্তিগতভাবে আমি দেখেছি, তাই এটাও মনে হয় শেয়ার করা দরকার। অনেক ছেলে পুরুষ মহিলা নির্বিশেষে কথা হতো, তারা জন্মানোর পর থেকে অন্য কোনো শাসন দেখেনি। মানে ধরা যাক 77 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, যারা 77 পর জন্মেছে তারাই মোটামুটি আমার সমবয়সী। তারা অনেকেই বলতো যে আমরা অন্য কোনো শাসন দেখিনি, আমরা বামফ্রন্ট শাসন। তা এইখানে আরেকটা সার্টেন পার্সেন্টেজ হচ্ছে যুব সমাজের যে ভোটটা, সেটা কিন্তু বামফ্রন্ট সরকার থেকে সরে গেছিল, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে এতক্ষণ আমরা কি জানলাম যে কি করে বা কি কি কারণে বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল এবং কি কি কারণে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল। যেরকম আছে সিঙ্গুর, যেরকম আছে নন্দীগ্রাম,
যেরকম আছে রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ড, সেরকমই 35 বছর যদি কোনো একটা সরকার থাকে, অনেক দিন ধরে থাকে, তার একটা বিরোধী ভোট হয়, তার সাথে সমস্ত বিরোধী ভোটটা এক জায়গায় পড়েছিল। এগুলো নানান কিছু ফ্যাক্টর কাজ করেছিল এবং সেই জন্য বামফ্রন্ট সরকারের পতন হয়ে 2011 সালে তৃণমূল সরকার আসে। কিন্তু বামফ্রন্ট সরকারের যে ঔদ্ধত্য, পার্টিতন্ত্র 35 বছর থাকার পর যা নিয়ে প্রশ্ন উঠেছিল বা প্রশ্ন ওঠা শুরু হয়েছিল, মোটামুটি 30 বছর থাকার পর থেকে প্রশ্ন নানান কিছু ওঠা শুরু হয়, সেটাকে কিন্তু এই 15 বছরে অনেকেই মনে করেন বর্তমান শাসক পার্টি ছাড়িয়ে চলে গেছে। বামফ্রন্ট যেটা 30 বছরের সরকার চালানোর পর আমদানি করেছিল, তৃণমূল সরকার মোটামুটি 10 বছর 12 বছরের পরই আমদানি করে ফেলেছে। বর্তমানে 3বার সরকার হয়েছে, 15 বছর তো হয়েছে, এবং তার সাথে বেড়ে গেছে ক্রিমিনালাইজেশন। মনে পড়ছে পার্কস্ট্রিট কাণ্ড, ক্রিমিনালাইজেশন মনে পড়ছে কামদুনি কাণ্ড, এছাড়া আছে দুর্নীতি। আমরা নানান সময় দেখছি নানান কিছু দুর্নীতি, নানান মন্ত্রী জেলে, কেউ আবার ছাড়া পাচ্ছেন, কেউ জামিন পাচ্ছেন, কেউ আবার জেলেই রয়েছেন। কিন্তু এত কিছু পরও তৃণমূল জিতছে কি করে, এই প্রশ্নটা যেন অনেকে, বিশেষ করে কলকাতার বা পশ্চিমবঙ্গের বাইরে গেলে এই প্রশ্নটা আমাকে করে, কি হচ্ছে পশ্চিমবঙ্গে, 2026 কি হবে। এখানে একটা জিনিস মনে হয়, তৃণমূলের সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে জননেত্রী নিজে, জননেত্রী মমতা ব্যানার্জির কথা বলছি। তার যে কাপড়ে যে ব্র্যান্ড তিনি তৈরি করেছেন মানুষের মনে, সেটা সত্যি কোনো বিকল্প নেই। দ্বিতীয় ফ্যাক্টর আমার মনে হয় তার মানুষের সাথে যে মিশে যাওয়ার ক্ষমতা, সেই মিশে যাওয়ার ক্ষমতাটা অপরিসীম। সেটা অন্য কোনো বিরোধী নেতা নেত্রীর মধ্যে চট করে দেখা যায় না আপাতত। 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভার যদি বিশ্লেষণ করা হয়, আমরা দেখি যে টিএমসি পেয়েছে 48%, বিজেপি সেখানে পেয়েছে 38% এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট পেয়েছে 10%, মানে এগুলো মিলে হলো 96%, এবং বাকি 4% পেয়েছে অন্যান্য দলগুলি। এবং এই যে টিএমসি পেয়েছে 48%, 48%, এর কিন্তু একটা মেজরিটি ভোট হচ্ছে মুসলিমদের। এবং বিজেপি যে 38% পেয়েছে, বিজেপি কিন্তু পুরো হিন্দু ভোট একত্রিত করতে পারেনি 2021 নির্বাচন, তাই বলছে। এবং বাম কংগ্রেসের জোট বা বাম কংগ্রেস এবং আইএসএফ এর যে জোট, সেটাও কিন্তু তার পুরো ফায়দা নিতে পারেনি। বিজেপি চেষ্টা করছে, এখনো বিজেপির নতুন সভাপতি তিনিও চেষ্টা করছেন, বিরোধী দলনেতা তিনিও চেষ্টা করছেন। 2021 সাল থেকে আমরা দেখলাম বামফ্রন্ট এবং কংগ্রেসের রক্তক্ষরণ, এবং বিজেপি মোটামুটি 77টি আসন পেয়েছিল। পরবর্তীকালে কিছু কিছু বিধায়ক চেঞ্জ করেন। এই যে মুসলিম ভোটটা কেন টানতে পারছে না বিজেপি? অন্য রাজ্যে তো পারে। মুসলিম ভোট না টানতে পারার একটা মূল কারণ হচ্ছে, এই মুসলিম ভোটটা কিন্তু তৃণমূলে চলে যাচ্ছে। মুসলিম ভোটটা না টানতে পারার একটা মূল কারণ হচ্ছে মুসলিমরা কিন্তু উন্নয়ন দেখে ভোট দিচ্ছে না তৃণমূলকে, উন্নয়নও দেখছেন না, কোনো ভালোবাসাও মানে ভালোবেসেও দিচ্ছেন না। তাহলে মুসলিমের ভোটটা তৃণমূল পাচ্ছে কি করে?
মুসলিমের ভোটটা তৃণমূল পাওয়ার মূল কারণ হচ্ছে মুসলিমরা বিজেপিকে ভয় পাচ্ছে। এই জায়গাটা আমি কি স্পষ্ট করতে পারলাম আপনাদের? আপনাদের মতামতটা দেবেন, খুব জানতে ভালো লাগবে। আমি যা কথা হয় মানুষদের সাথে আমি সেগুলি তুলে ধরার চেষ্টা করছি। মুসলিম ভোটে বেশিরভাগ পার্সেন্টেজ চলে যাচ্ছে তৃণমূলকে, কিন্তু তারা ভোটটা দিচ্ছে না কোনো উন্নয়নের জন্য, আবার রিপিট করলাম, বা তৃণমূলকে ভালোবেসে তারা বিজেপিকে ভয় পেয়ে দিচ্ছে। এখানে আরেকটা কথা, বিজেপির যে পারেনি এতদিন, সেটা হচ্ছে বিজেপির কোনো মুখ নেই। 2014 সালে প্রধানমন্ত্রী এসেছিলেন, সে সময় একটা পার্সেন্টেজে চেঞ্জ হয় বিজেপির ভোটে, কিন্তু একটা মুখকে আমরা সবসময় গুরুত্ব দিই। বাংলায় যে পশ্চিমবঙ্গে যে ভোটটা হয়েছে বিধানসভায়, সবসময় আমরা মুখকে গুরুত্ব দিই। আপনারা খেয়াল করে দেখুন, বিধানচন্দ্র রায় তার নেতৃত্ব বা তার মুখকে আমরা কিন্তু ভোট দিয়েছিলাম। সেরকমই হচ্ছে জ্যোতি বসু, সেরকমই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, সেরকমই হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার যে ভ্যালু, লিডারশিপ কোয়ালিটি, ফেস ভ্যালু, তার যে ব্র্যান্ড ভ্যালু, এগুলোকে দেখেই আমরা ভোট দিই। তো সেটা কিন্তু মমতা ব্যানার্জি পুরো ভালোভাবে সচেতন একজন রাজনীতিক নেত্রী হিসেবে তার কিন্তু ফায়দা নিচ্ছেন। অন্যদিকে বিজেপির ওরকম কোনো একটি মুখ নেই। আমরা অনেক আগে দেখেছি তথাগত রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ যথেষ্ট সফল হয়েছিলেন, এবং বর্তমানে আমরা দেখছি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য বর্তমানে রাজ্য সভাপতি হয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর আবার যদি রাজনৈতিক জীবন দেখা যায়, নানান জায়গায় হোয়াটসঅ্যাপে, মানে আমার মনে হয় যে বর্তমান শাসক পার্টির রাগ হচ্ছে শুভেন্দু অধিকারীর উপর। নানান কিছু ঘটনা সবসময় শুভেন্দু অধিকারীকে নিয়ে বেরোয়। সেরকমই শুভেন্দু অধিকারী যদি রাজনৈতিক জীবন দেখা যায় যে ওনার কিন্তু জীবনে একটা অংশ জুড়ে আছে তৃণমূল পার্টিতেই। ওনার মানে রাজনৈতিক জীবন শুরু এবং একটা বিশেষ সময় কাটে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। অন্যদিকে নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, তিনিও চেষ্টা করছেন, বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চেষ্টা করছেন। নানান প্রান্তে পশ্চিমবঙ্গে ছুটে যাচ্ছেন, প্রত্যেক দিন নানান জায়গায় বক্তব্য দিচ্ছেন, নানান জায়গায় সভা করছেন, এটা আমরা দেখতেই পাচ্ছি। বিহারে সম্প্রতি ভোট শেষ হলো, আমরা দেখলাম জনতা দল ইউনাইটেড এবং বিজেপি খুব ভালো ফল করলো, তারা আবার সরকার গড়লেন এবং নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেন। এখানে কিন্তু মনে রাখবেন, নীতিশ কুমার ভোটের আগেই কিন্তু উনি মুখ্যমন্ত্রী ছিলেন, এবং পরবর্তীকালে বিজেপি বা জনতা দল ইউনাইটেড জোট জিতলে উনি মুখ্যমন্ত্রী হবেন, এটা কিন্তু কনফার্ম ছিল। মুখটা কিন্তু একটা ফ্যাক্টর। আর যদি দেখা যায় যে যদি সিপিএম আমল, বামফ্রন্ট আমল, সেই সময় অনিলায়ন বলে একটা বস্তু ছিল, আলিমুদ্দিন থেকে ঠিক হতো, বা অনিল নায়ন মানে অনিল বিশ্বাস ঠিক করতেন, এরকম একটা ধারণা আছে। সেই সময় কিন্তু ধর্মীয় ভোট ভাগ হয়নি, যেটা এখন বর্তমানে হচ্ছে। এবং আরেকটা জিনিসও খুব দেখা যায়, দল বদল। 2021 সালের ঠিক বিধানসভা ভোটের আগে কিভাবে যে দল বদল হয়েছিল, সেটা আমরা হঠাৎ মানে চট করে ভুলতে পারবো না। অনেকে আবার দল বদল করে আবার মাথা নিচু করে শাসক পার্টিতে ফিরেছেন, বর্তমানে শাসক পার্টিতেই আছেন। কেউ আবার থেকে গেছেন। কিন্তু এরকমভাবে দল বদল, এখানে যারা সচেতন নাগরিক, তাদের কাছে মনে হয় যে তারা কিভাবে এটা মানছেন, কিভাবে দেখছেন, কোন চোখে দেখছেন। ভোটের ঠিক আগের দল বদল করছে, এবং দল বদলে অনেকেরই মাঝে মধ্যে কথা বলে মনে হয় দল বদলে যদি একটা কোনো সংখ্যা থাকতো যে কোনো একজন নেতা বা নেত্রী 3 বারের বেশি দল বদল করতে পারবে না, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি হতো। তা সেটা সরকার ভাববে, সরকার ঠিক করবে। আরেকটা জিনিস হচ্ছে সিনেমা জগতের মানুষের টিকিট পাওয়া। যিনি ভালো সিনেমা করবেন, যিনি ভালো নায়ক হবেন, তিনি যে ভালো বা নায়িকা হবেন, তিনি যে ভালো নেতা বা নেত্রী হবেন, এমন কোনো কথা নেই।
কিন্তু তিনি একজন জনপ্রিয় নায়ক বা নায়িকা হওয়ার দৌলতে এইটা পশ্চিমবঙ্গের একটু ট্রেন্ড হয়ে গেছে যে তিনি টিকিট পাচ্ছেন, এবং এই গ্ল্যামার দুনিয়াকে হাতিয়ার করা হচ্ছে, সেটা শাসক পার্টিতে করছেই, প্রধান বিরোধী পার্টিও মাঝে মধ্যেই দিচ্ছে। এত কিছুর পরেও বলতে হচ্ছে বর্তমান শাসক পার্টি যেমন অনেকেই বিরোধিতা করছেন, কিন্তু এখনো অনেকে ভালোবাসেন বা বর্তমান শাসক পার্টিকে বিশ্বাস করেন বলেই কিন্তু তৃণমূল জিতছে। তেমন আবার এই কথাও সত্যি, কখনো কোনো ক্যাবিনেট মিনিস্টার পশ্চিমবঙ্গে এতদিন জেলে থাকেননি দুর্নীতির দায়, যা বর্তমান শিক্ষামন্ত্রীকে আমরা দেখেছি। ভিডিও ভাইরাল হচ্ছে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নিয়ে, কোনো গান নিয়ে, সেরকমই আবার শাসক পার্টি থেকেও প্রধানমন্ত্রী সম্পর্কে করে। সেটা একজন ব্যক্তিগত মানুষ হিসেবে মনে হয় যে ঠিক না, হয়তো আমরা রাজনৈতিক সৌজন্যবোধ হারিয়ে ফেলছি। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারে, আমরা যখন পশ্চিমবঙ্গের নানান প্রান্তে যাই, প্রধান বিরোধী কিন্তু এখন বিজেপি। বিজেপির কি সেইভাবে গ্রাসরুট লেভেলে আছে সংগঠন? পাড়ায় পাড়ায় ওয়ার্ড ভিত্তিক তাদের কি প্রতিনিধি আছে? এখনো কিন্তু সেই রকম জায়গায় নেই যতটা একজন সাধারণ নাগরিক হিসেবে দেখা যায়, চোখে মনে হয়। বামফ্রন্টের পার্টি অফিস কিন্তু পশ্চিমবঙ্গের নানান প্রান্তে আছে, বেশিরভাগ অফিসই খোলে, কিছু অফিস আছে খোলে না। কিন্তু বিজেপির কি পার্টি অফিস ওরকমভাবে দেখেছেন? দেখা যায় না। তা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়, পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়, সেই জায়গায় কিন্তু বিজেপিকেও ভোটটা যদি আসতে হয় শাসক পার্টি হিসেবে, তাকে করাতে হবে। এবং গ্রাসরুট লেভেলে ওয়ার্ড ভিত্তিক সংগঠন আরো জোরালো করতে হবে। এখানে আরেকটা ফ্যাক্টর বলার আসে, ফ্যাক্টর উঠে এসছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে আমি এখন কোনো কমেন্টস করছি না। আমি আরও কিছু মানুষের সাথে কথা বলবো, তাদের চিন্তাভাবনা তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমার মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক মানুষ খুশি, অনেক মানুষ খুশি নয়। অনেক মানুষ খুশি তার কারণ তারা পেয়ে যাচ্ছে, তাদের বাড়ির কোনো মহিলা, সে মা হতে পারেন, বোন হতে পারেন, স্ত্রী হতে পারেন, একটা টাকা পাচ্ছেন। অনেকে খুশি না, তার কারণেই তাদের বক্তব্য হচ্ছে ভাতা দেওয়া হবে কেন, টাকা দিয়ে কেন ভোটটা কেনা হবে। কিন্তু ওরকমভাবে আমি আলাদা করতে পারিনি। আমি সেটা যদি কোনোভাবে পারি আমি নিশ্চয়ই তুলে ধরবো। তা আজকে যে প্রতিবেদনটা করলাম, এটা হচ্ছে কারোর পক্ষে কারোর বিপক্ষে নয়। যে যারা শাসকে আছে তারা জিতলেও আমাদের কিছু যায় আসে না, যারা বিরোধী পার্টি তারা জিতলেও আমাদের কিছু যায় আসে না, যারা বিরোধী নয় তারাও যদি ক্ষমতায় আসে তাতেও কিছু হবে না আমাদের। কিন্তু কিছু মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে হলো, কিছু মানুষের সাথে কথা যে বলি সারাক্ষণ, নানান সময় আলোচনা হয় যে পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গে না থাকলে, সেই কথাটা যেন আবার তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। এবং আপনাদের মতামতটা আরও গুরুত্বপূর্ণ, সেটা কমেন্টস বা কমেন্টসে দেবেন। আরও ইচ্ছা আছে নিয়ে প্রোগ্রাম করার। এবং সবশেষে বলি, সচেতন নাগরিক বা সচেতন মানুষ হিসেবে ভোটের দিন ঠিক সময় গিয়ে আপনার যাকে মনে হবে তাকে ভোটটা দেবেন, কিন্তু ভোটটা নষ্ট করবেন না। একজন সচেতন নাগরিকের কর্তব্য ভোটটা দেয়া। এই জানিয়ে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। এই জানিয়ে একটা চেষ্টা করেছি মাত্র তুলে ধরার একটা রাজনৈতিক বিশ্লেষণ। সবাই ভালো থাকবেন এই বলে আজকের মতো শেষ করছি। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ।